সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিসান মুখর। শুরুতে যাচ্ছি এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদে। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এখন 2,45,000-এর কাছাকাছি। মোট আক্রান্ত প্রায় 35 লাখ মানুষ। 24 ঘন্টায় আরও 5,000 প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমিত 81,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে শনিবারও সর্বাধিক মৃত্যু হয়েছে। মারা গেছেন 1600-এরও বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু প্রায় 67,500। আক্রান্ত 11,60,000। এদিনও দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাজ্য ইতালিতে। নতুন করে 1100 মানুষের মৃত্যু হয়েছে দেশটি দুটিতে। যুক্তরাষ্ট্রের পর এই দুটি দেশের মৃতের সংখ্যা এখন 30,000-এর কাছাকাছি। স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সহ ইউরোপের অন্যান্য দেশে প্রাণহানির নিম্নমুখী প্রবণতা অব্যাহত। ছোঁয়াচে কোভিড-19-এর নতুন হটস্পট ব্রাজিলে নতুন করে মারা গেছেন 350 মানুষ। দেশটিতে মোট মৃত্যু 6,800, আক্রান্ত 96,500। এবারে চট্টগ্রামে করোনার সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মাহফুজুল হক। মাহফুজ, আমাদেরকে জানান যে চট্টগ্রামে করোনা পরিস্থিতির সার্বিক চিত্র কি? মাহফুজ, চট্টগ্রামে করোনা পরিস্থিতির সবশেষ খবর আমাদের জানান। মাহফুজ, দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার সংযোগটি স্থাপন করব। এবার যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। পোশাক কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে নানা পথে আজও ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা যায় বিভিন্ন ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় যাতায়াতে বেগ পোহাতে হচ্ছে। লঞ্চ ও স্পিডবোট ন চলায় বিপুল মানুষ পার হচ্ছে ফেরিতে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে জনস্রোত সবচেয়ে বেশি। করোনা ঝুঁকি নিয়ে গাদাগাদি করে কর্মস্থলে ফিরছেন সবাই। রাজধানীতে প্রবেশের ক্ষেত্রে গাবতলী ও কাঁচপুরে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকালে টঙ্গীর 2700 এলাকার প্রচেষ্টা নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভে নামে। কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, মার্চের 25 দিনের বেতন পরিশোধ করা হলেও এপ্রিলের বেতন নিয়ে টাল বাহানা করছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। তাই বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন শ্রমিকরা। দর্শক, চট্টগ্রামের সংযোগটি আমরা স্থাপন করতে পেরেছি। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের সহকর্মী কাজী মাহফুজুল হকের কাছে। মাহফুজ, আমরা যেমনটি বলছিলাম যে আমাদেরকে জানান যে চট্টগ্রামে করোনা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি, আমাদের সবশেষ খবরটা জানান। মুখর গতকালকেও চট্টগ্রামে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের 2টি উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছেন। একটি হচ্ছে রাঙ্গুনিয়া আর একটি হচ্ছে সন্দ্বীপ। এ নিয়ে চট্টগ্রামের সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 81 জন। তার মধ্যে 5 জন কিন্তু চট্টগ্রামের বাইরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন।
তবে একটি স্বস্তির বিষয় হচ্ছে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে এ পর্যন্ত ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকালকেও একটি ১০ মাসের শিশু মাত্র ১০ দিনের ব্যবধানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিশ্চয়ই এটি আমাদের জন্য একটি স্বস্তির বিষয়। তবে পাশাপাশি আপনার মাধ্যমে উদ্বেগের বিষয়টিও জানিয়ে রাখি যে চট্টগ্রামে দিন যত গড়াচ্ছে তত বেশি সামাজিক দূরত্ব নিশ্চিত করার যে একটা প্রবণতা সেটা কিন্তু কমতে শুরু করেছে। রাস্তাঘাটে মানুষের সরব উপস্থিতি দেখে মনে হচ্ছে কোভিড-১৯ চট্টগ্রাম থেকে অনেকটা মুক্ত হয়ে গেছে এবং কোভিড-১৯ যে একটা ভাইরাসজনিত রোগ সেটা মানুষ ভুলে গেছে এমনটি মনে হচ্ছে রাস্তাঘাটে মানুষের অবস্থা দেখে। তবে এই ক্ষেত্রে অনেকেই বলছেন যে প্রশাসন যদি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আরো বেশি কঠোর হয় সেক্ষেত্রে হয়তো এই বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আরেকটা বিষয় হচ্ছে চট্টগ্রামে কিন্তু শ্রমিকদের বিক্ষোভ আমরা নিয়মিত লক্ষ্য করছি। গতকালকেও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জিয়ারটেক এলাকায় শত শত শ্রমিক তারা বকেয়া বেতনের দাবিতে রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছে। এতে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো দৃশ্য দেখিনি। এছাড়া আরেকটা বিষয় আপনার মাধ্যমে বলে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে প্রতিদিন কিন্তু নমুনা সংগ্রহ বাড়ছে, একই সাথে পরীক্ষাও বাড়ছে। ফলে চট্টগ্রামে যে ২টি ল্যাবে পরীক্ষা করা হয় সেখানে চাপটা কিন্তু বেড়ে গেছে। এক্ষেত্রে অনেকে বলছেন যে চট্টগ্রামে যদি পরীক্ষা বাড়ানোর জন্য আরও কয়েকটা ল্যাব স্থাপন করা যায় সেক্ষেত্রে করোনা ভাইরাস শনাক্ত করতে খুব সহজ হবে এবং অল্প সময়ের মধ্যে রিপোর্টটা পাওয়া যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম থেকে। মুখর। মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী কাজী মাহফুজুল হক চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি, সেখানকার সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী সংবাদে। নিখোঁজ ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। ভোর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্যে থেকে তাকে উদ্ধার করে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তারা জানায়, সাংবাদিক কাজলকে রাতে টহল দলের বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্যে থেকে আটক করে। অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সাংবাদিক শফিকুল ইসলাম কাজল গত ১০ই মার্চ সন্ধ্যায় পক্ষকালের অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। মেডিকেল যন্ত্রপাতি তৈরি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন করোনা মোকাবেলায় তৈরি করেছে ভেন্টিলেটর বা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র। করোনা ভাইরাসের সংক্রমণে কিছু রোগীর শ্বাস প্রশ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। তখন কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করা হয়। তখন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভেন্টিলেটর। ওয়ালটনের ভেন্টিলেটর প্রজেক্টের হেড অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোফায়েল আহমেদ বলেন, WPB 650 FDA সার্টিফাইড WPB 560 ভেন্টিলেটরটি যন্ত্রাংশের যোগান দিচ্ছে মেডট্রনিক। তারা 5টি দেশে 5টি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদনে যাওয়ার ব্যাপারে একমত হয়। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এই ভেন্টিলেটরের সংযোজন হবে ওয়ালটনের কারখানায়। আমরা 3টা মডেল নিয়ে কাজ করছি ভেন্টিলেটরের। তার মধ্যে প্রথম মডেলটি PB 560 যে মডেলটি, সেটা মেডট্রনিকের ডিজাইন থেকে নেওয়া। আমরা সেটাতে সকল ফিচারই দিচ্ছি, ICUতে এবং আউটডোরে সব জায়গাতেই ইউজ করা যায় এবং এটিতে অ্যাসিস্ট কন্ট্রোল মোড, SIMV মোড, PSV মোড, প্রেশার কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল সবই বিদ্যমান থাকছে। কিন্তু যেহেতু এটার সোর্সের জন্য আমাদেরকে মেট্রনিকের উপর ডিপেন্ড করতে হচ্ছে, সেজন্য আমরা এইটার বিকল্প হিসাবে চেষ্টা করছি আমাদের লোকালি যেসব সোর্স আছে কম্পোনেন্টের, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা WCV20 মডেলটি তৈরি করার চেষ্টা করছি। এটাতে অ্যাসিস্ট কন্ট্রোল মোড এবং SIMV মোড দুটোই থাকছে। এটাও ICUতে এবং আউটডোর ইউজ করা সম্ভব। এবং আমরা আরেকটি মডেল নিয়ে কাজ করার চেষ্টা করছি, সেটা হলো আম্বু ব্যাগের একটু আপডেটেড ভার্সন করছি। সেটাতে আম্বু ব্যাগের সাথে অক্সিজেনের রেশিওটা কম বেশি করতে পারবো আমরা এখানে, এবং BPMটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো আসলে আমরা সবগুলো মডেলেরই কাজ প্রায় শেষের পথে। ফাংশনাল প্রোটোটাইপ তৈরি করে আমরা DGDA-কে সেটা অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছি। তাদের অ্যাপ্রুভালটা পাওয়ার পরে আমরা প্রয়োজন সাপেক্ষে আমাদের উৎপাদনে যেতে পারবো বলে আশা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী ফখরুল ইসলাম ফাহিমের কাছে টঙ্গীতে। ফাহিম, গত কয়েকদিনের শ্রমিক বিক্ষোভে তো উত্তাল রয়েছে এখন টঙ্গী, তো এই নিয়ে কারখানা কর্তৃপক্ষ কি বলছে?
জি মুখর, আপনাকে ধন্যবাদ। আমি গাজীপুরে যদি করোনার সর্বশেষ তথ্য বলতে চাই তাহলে কিন্তু গাজীপুরে এই পর্যন্ত 333 জনের করোনা রোগী আক্রান্ত হয়েছেন এবং 2 জন করোনায় মৃত্যুবরণ করেছে। তো গাজীপুর কিন্তু এখন সেই মহামারী এসে কিন্তু আকার ধারণ করে আছে। তো পোশাক শ্রমিকরা কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। আজও টঙ্গীর বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক আন্দোলন করছে। তো আমি কারখানা কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি যে তারা আমাদেরকে জানিয়েছে যে এই মহামারীর মধ্যে তারা তাদের কারখানা কিন্তু চালানো খুব কঠিন হয়ে পড়েছে, যার কারণে কিন্তু তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না। তো এই কারণে কিন্তু শ্রমিকরা আমরা দেখছি যে আজকে টঙ্গীর বিস্তিক এলাকায় এবং টঙ্গীর 27 এলাকায় সেখানে দুটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছে। তো শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন তাদের এই তাদেরকে বেতন পরিশোধ না করেই তাদের এবং কারখানা বন্ধ ঘোষণা করেছে। তো আমার সাথে এখন আছেন একটি কোম্পানির সিও। তো ওনার কাছে আমি জানতে চাচ্ছিলাম আসলে এই যে পোশাক কারখানাগুলোতে ঠিকমতো বেতন পরিশোধ করছেন এবং শ্রমিকদের ছাঁটাই করছে, এই ব্যাপারে আসলে আপনি কি বলছেন, আসলে কি করা উচিত তাদের জন্য? ধন্যবাদ। আসলে বিশ্ব মহামারীতে সারা বিশ্ব আজকে করোনা আক্রান্ত, সেই সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা করোনার বিরুদ্ধে সংগ্রাম করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি সমাজের বিত্তবান সকল মানুষকে আহ্বান জানাবো এবং সকল ফ্যাক্টরি কারখানা সকল মানুষকে আহ্বান জানাবো এই মুহূর্তে গরিব মানুষের পাশে দাঁড়ান, এই মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়ান। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে সহায়তা করুন। বিশেষ করে কারখানা মালিকদেরকে আমি বলবো, আপনার বিনীত অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সকল শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করুন এবং পরবর্তী সময় ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা আছেন, এই ব্যাপারে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা সকল সহযোগিতা ইনশাআল্লাহ সামাজিক করবেন। দূরত্ব বজায় রাখার জন্য কি দরকার কারখানা কর্তৃপক্ষের? এই মুহূর্তে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের সচেতন হতে হবে, আমাদের শ্রমিকদেরকে সচেতন করতে হবে। সেই ক্ষেত্রে কারখানা মালিক যারা আছেন তাদের উচিত হবে এই ব্যাপারগুলোতে প্রচুর ক্যাম্পেইন করা, সচেতন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো, দিক নির্দেশনাগুলো ওনাদেরকে দেওয়া, দিয়ে ওনাদেরকে সচেতন করা। তো মুখর আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন গাজীপুরে দুটি পোশাক কারখানা আমি খবর পেয়েছি যে ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ফখরুল ইসলাম ফাহিম টঙ্গী থেকে যা আছেন সেখানকার শ্রমিকদের যে বিক্ষোভ হচ্ছে সেগুলোর সবশেষ খবর নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতি পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মুহিজান মুখর। আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর 3 মে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবছর দিবসের স্লোগান ভয় বা পক্ষপাতিত্ববিহীন সাংবাদিকতা। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3 মে তারিখটিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকগণ এই দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনা মহামারীর সময়ে প্রকৃত সাংবাদিকরাই সঠিক তথ্য দিয়ে নাগরিক ও প্রশাসনকে সহায়তা করছেন। আবারও করোনা পরিস্থিতি খবর। সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, সাভারে করোনা বিস্তার ঠেকাতে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা একটি চিঠি দিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে। তো সেই চিঠির সুপারিশগুলো কি আলোর মুখ দেখেছে এখন পর্যন্ত, আপনার কাছে মনে হয়? ধন্যবাদ মুখর। আমি এখন আমি আপনাকে একটু আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইমুল হুদা যে একটি করোনা পরিস্থিতির উপরে যে সাভারের বিভিন্ন গার্মেন্টসগুলো বন্ধ রাখার জন্য যে একটি সুপারিশ করে একটি চিঠি পাঠিয়েছিলেন জেলা প্রশাসক বরাবর, সেই চিঠিটি এখনও আমার সাথে আজকে সকালে সাইমুল হুদার সাথে কথা বলে জানতে পারি সেই চিঠিটি এখনও আলোর মুখ দেখতে পায়নি।
এবং আজকে সাভারের করোনা পরিস্থিতি নিয়ে যদি বলতে চাচ্ছি, সাভারে করোনা আজ পর্যন্ত গতকালকে পর্যন্ত যে রিপোর্ট এসেছে, আজকের রিপোর্ট তারা এখনো হাতে পায়নি। এই পর্যন্ত সাভারে করোনা 34 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং সাইমুল হুদা খুবই শঙ্কিত যে সাভারে বিভিন্ন ফ্যাক্টরিগুলো খোলার পরে করোনা পরিস্থিতি হু হু করে বেড়ে যাচ্ছে। এই নিয়ে তিনি যতটা আতঙ্কিত, পাশাপাশি এলাকার সচেতন মহল বলতে যারা আছেন তারাও সবাই এই করোনার ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। আমি সাধারণ শ্রমিকদের সাথে কথা বললে জানতে পারি, শ্রমিকরা আমাকে করোনা পরিস্থিতির ব্যাপারে বলেছেন যে আমরা ফ্যাক্টরিতে প্রবেশ করার পরে অনেক ফ্যাক্টরির কর্মকর্তা শ্রমিকরা জানিয়েছেন যে তাদের ফ্যাক্টরিতে করোনার যে সামাজিক দূরত্ব এবং হাত ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা থাকলো, অধিকাংশ ফ্যাক্টরিতে এই ব্যবস্থা নাই বলে তারা জানিয়েছেন। এবং আজকের যে করোনার উপরে নির্ভর করে যদি আমি সড়কের কথা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাচ্ছি, যে আজকে সকাল থেকে আমরা সাভারের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে দেখেছি যে এখানে পিকআপ ভ্যান, ট্রাক থেকে শুরু করে ব্যক্তি মালিকানাধীন গাড়ি এবং অটোরিকশা থেকে শুরু করে সমস্ত গাড়িগুলো স্বাভাবিক গতিতেই চলছে। শুধু দেখা যাচ্ছে না গণপরিবহন, এই গণপরিবহন না থাকার দরুন অনেকে যারা গার্মেন্টস শ্রমিক ওয়ার্কার যারা আছেন তাদের ফ্যাক্টরিতে প্রবেশ করতে অনেক সময় কষ্ট হচ্ছে বলেও তারা আমাদের জানিয়েছেন। এবং সাভারের যে আপনার স্থানীয় যে কাঁচা বাজারগুলো বা বাজারগুলোর কথা যদি আপনাকে একটু বলতে চাই, তাহলে যে বাজারের কথা যদি বলতে চাই, সেই বাজারগুলো সব কিছু স্বাভাবিক থাকলেও স্থানীয় যে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে, আমি ঘুরে দেখেছি অনেকটা ব্যবসায়ীরা সকালে বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছেন। তাদের সাথে কথা বললে তারা জানিয়েছেন যে করোনার আতঙ্ক তাদের ভিতরে বিরাজ করলেও তারা আমাদের জানিয়েছেন যে সামনে ঈদ আসছে, প্রত্যেকটা ব্যবসায়ী ঈদের দিকে তাকিয়ে থাকেন। এই ঈদের সময় তারা যদি কোনো কিছু সঞ্চয় করতে না পারেন, তাহলে পরবর্তী সময় তাদের চলার জন্য অনেকটাই বেগ পেতে হবে এবং তাদের বাসা বাড়িতে বাজার নেওয়া থেকে অনেক কিছুই দুষ্কর হয়ে যাচ্ছে। এবং অনেকে জানিয়েছেন যে আমরা ক্ষুদ্র ধন্যবাদ মুখর। এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। ধন্যবাদ লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন সাভার থেকে জানছেন করোনা পরিস্থিতির সবশেষ খবর। এদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়াল থাবায় আজ সকলে যখন ঘরবন্দি, তখন সমাজের খেটে খাওয়া মানুষগুলোর কাছে করোনা নয়, ক্ষুধাই সবচেয়ে বড় আতঙ্কের নাম। এমন বাস্তবতায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে পটুয়াখালীর একদল শিক্ষার্থী, যারা মানবতার ফেরিওয়ালা হয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে শাকসবজি, যাদের স্লোগান প্রিয় অভিভাবক তোমরা ঘরে থাকো, তোমাদের প্রয়োজনে আমরা তো আছি। পটুয়াখালী কলাপাড়া থেকে জসিম পারভেজের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইমরান হোসাইন। করোনায় কাঁপছে গোটা বিশ্ব, সেই আঁচ লেগেছে বাংলাদেশেও। প্রাণঘাতী এ ভাইরাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। একদিকে কোভিড-19 আতঙ্ক, অন্যদিকে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা নিয়েই যাদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। এমন পরিস্থিতিতে যখন অনেকেরই দিন কাটছে খেয়ে না খেয়ে, তখন শাকসবজি নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরছেন পটুয়াখালীর একদল স্বপ্নবাজ শিক্ষার্থী। আমরা 200 শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং আমরা সপ্তাহে 2 দিন শুক্রবার ও রবিবার সবজি বাজার কার্যক্রম চালু রেখেছি। এর পাশাপাশি আমাদের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা যতদিন করোনা পরিস্থিতি বাংলাদেশে শিথিল না হচ্ছে, আমরা ততদিন পরে কাজ করে যাব। আমরা সকলে এইচএসসি পরীক্ষার্থী, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি। আর্থিকভাবে সচ্ছল মানুষের কাছ থেকে নামমাত্র টাকা নেওয়া হলেও দরিদ্র অসহায় মানুষ তা পাচ্ছেন বিনামূল্যে। এতে হাসি ফুটেছে স্থানীয়দের মুখে। আমরা তো বাজার ঘাটে যেতে পারি না, ওরা নিয়ে আসছে, এটা আমাদের সুবিধা। আমরা ন্যায্য মূল্যে পাইতেছি, অনেক সুবিধা। ধন্যবাদ ওদেরকে, আমরা অনেক উপকৃত হয়েছি। মানব সেবা এমন কার্যক্রমে খুশি এই শিক্ষার্থীদের অভিভাবকরাও। ওরা হলুদ ড্রেসে যখন বাহিরে বের হয়, আমার খুব ভালো লাগে দেখে। এই তো তারুণ্য, ওদের এই কার্যক্রমটা আমার খুবই ভালো লাগছে। আমি ওদের জন্য আমি গর্বিত, ওদের জন্য আমি দোয়া করি। হাতে গোনা কয়েকটি তরুণ, তারা নিজেরা উদ্যোগী হয়ে তারা মানব সেবার জন্য ব্রত নিয়ে কাজ করছে। সত্যিই প্রশংসার দাবি রাখি। তারা যে কাজ করতেছে, তাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই, সমর্থন জানাই। করোনার বিস্তার ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরে হাসপাতালের বিল দেওয়ার জন্য 11 দিনের নবজাতককে বিক্রি করে দেয় এক দম্পতি।
পরে পুলিশ কমিশনারের হস্তক্ষেপে নবজাতককে তার মা বাবার কোলে তুলে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের এনায়েতপুর এলাকার গার্মেন্টস কর্মী শরীফুল ইসলামের স্ত্রী কেয়া প্রসব ব্যথা নিয়ে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। পরে তাদের কোল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান, কিন্তু অভাবের কাছে হার মানতে বাধ্য হন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের মোট 46,000 টাকা বিল না দিতে পেরে 11 দিনের সন্তানকে 25,000 টাকায় বিক্রি করতে বাধ্য হয় অসহায় দম্পতি। এই তথ্য জানার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন হাসপাতাল কর্তৃপক্ষকে টাকা পরিশোধের পাশাপাশি বিক্রি করা নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেন, আর সন্তানকে লালন পালনের জন্য 5,000 টাকা তুলে দেন ওই দম্পতির হাতে। নিয়ে যাব মানে কম টাকার মধ্যে আমার করে দিব। পরে হ্যাঁ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মনে করেন হ্যাঁ আর খোঁজখবর নেয় না, আমার খোঁজখবর নেয় না। দিক দিয়ে আমার ফ্যামিলি ও টাকা ম্যানেজ করতে পারে না। পরে ওই জায়গায় আমারে অনেকই করছে যে টাকা 4 দিনের মধ্যে না দিলে হেরা পুলিশ কেস করবো। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তার সেই টাকা পরিশোধ করে বাচ্চাটাকে তার মায়ের কোলে ফেরত দিয়েছি এবং তাকে আরও কিছু টাকা দিয়েছি এই মুহূর্তে তার খরচ করার জন্য। তাকে বলেছি পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় সে যেন আমাকে বলে, আমি তার ভরণ পোষণের জন্য বা চিকিৎসার জন্য অন্যান্য পরিচর্যার জন্য যা দরকার আমরা দেব। নোয়াখালীর চাটখিলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিহত মাদক ব্যবসায়ী গুলি ছোড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসব মাদক ব্যবসায়ী ফিরোজ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এবার রিভ্যালি ব্যবসা বাণিজ্য সংবাদ। কোভিড-19 মহামারীর কালে বিশ্বের উদীয়মান অর্থনীতি 66 দেশের মধ্যে বাংলাদেশকে নবম শক্তিশালী অর্থনীতি হিসেবে তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক ব্যবসা ও বৈশ্বিক সম্পর্ক বিশ্লেষণের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ইকোনমিস্ট। 4টি নির্বাচিত খাতের অর্থনৈতিক দুর্বলতা পরীক্ষা করে এ তালিকা করা হয়েছে। সেগুলো হলো সরকারি ঋণ জিডিপির কত শতাংশ, বৈদেশিক ঋণ গ্রহণের ব্যয় এবং রিজার্ভের আওতা। উল্লেখিত 4টি সূচকেই বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী বা তুলনামূলকভাবে ভালো হিসেবে দেখানো হয়েছে। তালিকায় চীন, ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো দেশ থেকে এগিয়ে আছে বাংলাদেশ। তালিকার শীর্ষে আছে বতসোয়ানা এবং ভেনেজুয়েলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। দর্শক, এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সময় বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।